আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে যে একক কাজ এবং দলীয় কাজগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে এখান থেকে ৭৩ পৃষ্ঠায় একটি কাজ দেওয়া হয়েছে, তাই না? বলা হচ্ছে যে নিচের ছকটিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্যগুলো দলে কাজ করে লেখো, তাই না? তো চলো আমরা এই কাজটির উত্তর একটু দেখে ফেলি। তো দেখো, এই কাজটির উত্তর কিন্তু ছক আকারে আমি তোমাদেরকে ইতিমধ্যে করে দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু ভিডিওটি পজ করে সুন্দর করে তুলে ফেলবে বা দেখে ফেলবে। এরপরে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো তোমাদেরকে এরপরে কিন্তু ৭৫ পৃষ্ঠা থেকে আরেকটি কাজ দেওয়া হয়েছে, তাই না? তো এখানে বলা হচ্ছে, দেখো যে বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোন কোন নিয়ামকসমূহ কিভাবে প্রভাব রাখছে তা দলে মাথা খাটিয়ে ব্যাখ্যা করো। প্রত্যেক দল ১৫ মিনিট কাজ করবে এবং দলে কাজ সম্পাদন শেষে সমগ্র দল শ্রেণীকক্ষে উপস্থাপনের জন্য ১০ মিনিট সময় পাবে। তো চলো এই দলগত কাজের উত্তরটা আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, তো দেখো ৭৫ পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, আমরা একটু সমাধানটি দেখে ফেলি। দেখো সমাধান: বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনে বায়ু প্রবাহ, পর্বতের অবস্থান এবং অক্ষাংশীয় অবস্থান প্রভৃতি নিয়ামকগুলো কাজ করে থাকে। নিচের সম্বন্ধে আলোকপাত করা হলো। বায়ুপ্রবাহ কোনো স্থানের জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। যেমন বাংলাদেশের বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এরপরে দেখো, উচ্চ পর্বতময় এলাকা বায়ুপ্রবাহের পথে বাধা হলে এর প্রভাব জলবায়ুর উপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়। অক্ষাংশীয় অবস্থানের কারণেও জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয়, কারণ সূর্যকিরণের মতো অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়। নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে সেখানে তাপমাত্রা বেশি। আবার বাংলাদেশে ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত বলে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, ফলে এই অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কমে, অর্থাৎ নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে। সুতরাং বলা যায় বাংলাদেশের জলবায়ুতে উল্লেখিত নিয়ামকের কারণে পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপরে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বই থেকে ৭৮ পৃষ্ঠায় কিন্তু আরেকটি কাজ রয়েছে, তাই না? বলা হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে কি বোঝায় তা দলে আলোচনা করে ছকে উল্লেখ করো। আচ্ছা, তো আমরা এই কাজের উত্তরটি একটু দেখে ফেলি। ৭৮ পৃষ্ঠার কাজের উত্তর, তাই না? আচ্ছা, তো দেখো উত্তরটি নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো এখানে কিন্তু আমাদেরকে ৪টি বিভাগ করা হয়েছে, তাই না? বাষ্পীভবন, ঘনীভবন, বায়ুপাত এবং পৃষ্ঠপ্রবাহ। তো দেখো বাষ্পীভবন: সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। এ প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমেই মেঘ সৃষ্টি হয়। এরপর দেখো ঘনীভবন: পরিপৃক্ত বায়ু উষ্ণতর হলে তখন এটি আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার বায়ু শীতল হতে থাকলে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ রাখতে পারে না। তখন জলীয় বাষ্প কিছু অংশ পানিতে পরিণত হয়, তাকে ঘনীভবন বলে। এ প্রক্রিয়ায় মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরপর দেখো বায়ুপাত, তাই না? আচ্ছা, এখানে দেখো জলীয় বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। একে বায়ুপাত বলে। সকল প্রকার বায়ুপাত এই জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। প্রকৃতি অনুযায়ী বায়ুপাত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যথা তুষার, তুহিন, তাই না? আচ্ছা, এরপর পৃষ্ঠপ্রবাহ দেখো। বায়ুমণ্ডলে পানি বায়ুপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে আগত পৃষ্ঠপ্রবাহ পানিরূপে নদী, হ্রদ, সমুদ্রে পতিত হয়। একে পৃষ্ঠপ্রবাহ বলে। আচ্ছা,
এরপর আমরা তোমাদের এখান থেকে দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের ৮০ পৃষ্ঠায় চলে আসো, তাই না, ৮০ পৃষ্ঠায় যদি চলে আসো দেখবে তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি, দেখো ৮০ পৃষ্ঠায় তোমাদেরকে আরেকটি কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশে কী কী ধরনের বৃষ্টিপাত হয় এবং কেন হয় তা ব্যাখ্যা করো। এই কাজটি শ্রেণীকক্ষে দলে আলোচনা করে সম্পাদন করো। আমরা একটু উত্তরটি দেখে ফেলি। দেখো তো সমাধানটি দেখো, বাংলাদেশের বায়ু প্রাচীরজনিত বৃষ্টি বেশি পরিলক্ষিত হয়। এছাড়া পাহাড়িয়া অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টি এবং গ্রীষ্মকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু পরিচলন বৃষ্টি হয়ে থাকে। বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি পরিলক্ষিত হয়। নিচের কারণগুলো উল্লেখ করা হলো। তো কারণগুলো কিন্তু আমরা একটু এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে ফেলবে বা খাতায় ভালো করে নোট করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে আমরা একটু দেখি, চলো। এরপরে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, তোমরা যদি তোমাদের বইয়ের ঠিক ৮৩ পৃষ্ঠায় চলে আসো, আচ্ছা দেখতে পারবে তোমাদেরকে এখানে আরেকটা কাজ দেওয়া হয়েছে। বলা হচ্ছে নিম্নের বায়ুসমূহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় তা নিয়ত বায়ুপ্রবাহ পাঠ করে উল্লেখ করো। আচ্ছা আমরা একটু উত্তরটি দেখে ফেলি, চলো। আচ্ছা তো দেখো এই যে সমাধানটি তোমাদের ছকের উত্তরটি। আচ্ছা তো দেখো এখানে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর বর্ণনা করতে হবে। অয়ন বায়ু দেখো, এই বায়ু উত্তর গোলার্ধ কর্কটীয় উচ্চচাপ বলয়ের উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয়ের উত্তর দক্ষিণ পূর্ব দিক থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে অয়ন বায়ু ছাড়া আরও দুটি বায়ুপ্রবাহ মেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে এটি উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই না। এরপর আমরা দেখি, দেখো মেরু বায়ু, এটি দুই মেরু অথাল থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটি উত্তর গোলার্ধের উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। সুতরাং বলা যায় উল্লেখিত তিনটি বায়ু নিয়ত বায়ুর অংশ বিশেষ, কেননা এই বায়ু প্রবাহ সারা বছরই নিয়মিত প্রবাহিত হয়। এরপরে তোমাদেরকে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের ৮৪ পৃষ্ঠায়, তাই না, দেখতে পারবে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে। দেখো বলা হচ্ছে যে বিদ্যালয় অথবা বাড়িতে ইন্টারনেট ব্রাউজিং করে বিশ্বের জলবায়ুতে গ্রিন হাউসের প্রতিক্রিয়া সম্পর্কিত সাম্প্রতিক তথ্যসমূহ উপস্থাপন করো, তাই না। উত্তরটি আমরা একটু দেখে ফেলি, চলো। উত্তর দেখো, আচ্ছা এটুকু অংশ তোমাদের দরকার নাই, তোমরা এখান থেকে উত্তরটি ধরে ফেলবা যে গ্রিন হাউস প্রতিক্রিয়া হচ্ছে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট তাপ ধরে রাখার একটি পদ্ধতি। এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কারণ ভূপৃষ্ঠে যে ক্ষুদ্র তরঙ্গের তাপ আসছে কিন্তু সে তাপ বিভিন্ন গ্যাসের সংমিশ্রণে দীর্ঘ তরঙ্গের হচ্ছে, যা বায়ুমণ্ডল দ্বারা শোষিত হচ্ছে এবং বায়ুমণ্ডলের উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বিশ্ব জলবায়ুতে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে, যে কারণে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ক্রমশই হ্রাস পাচ্ছে, এতে বৃষ্টিপাত কম হচ্ছে। আবার শীতকালে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে। এভাবে পৃথিবীর কোথাও অনাবৃষ্টি আবার কোথাও বা অতিবৃষ্টি হচ্ছে। বিশ্বব্যাপী যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন বায়ুমণ্ডলের আর্দ্রতার ধরন ক্ষমতাও অনেকাংশ হ্রাস পায়। এই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়, ফলে অনাবৃষ্টি বা খরাবৃষ্টি পরিলক্ষিত হয়। আবার উষ্ণতা বাড়ার বায়ুপ্রবাহের গতিবেগেরও পরিবর্তন হচ্ছে, কারণ যেসব অঞ্চলে উচ্চচাপ বিরাজ করত ওইসব অঞ্চলে ক্রমশই নিম্নচাপ হওয়ার কারণে বায়ুপ্রবাহের গতিপথের পরিবর্তন হচ্ছে। এভাবে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ব জলবায়ুর ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অর্থাৎ ঋতুভিত্তিক যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হতো সেরকম হচ্ছে না। অর্থাৎ শীতকালে বৃষ্টিপাত, গ্রীষ্মকালে খরা বৃষ্টিহীন, বর্ষাকালে বৃষ্টি না হয়ে অন্য সময় বর্ষা বা বন্যা হচ্ছে, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আচ্ছা সুতরাং বলা যায় যে গ্রিনহাউস প্রতিক্রিয়ার প্রভাবে বিশ্ব জলবায়ুর ক্রমশ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এরকম ধারণা করা হচ্ছে যে উষ্ণায়নের ফলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে 20% বা 20% লোকের ভাগ্য বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এরপর 86 পৃষ্ঠাে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, দেখো 86 পৃষ্ঠাে তোমরা যদি চলে আসো দেখতে পারবে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের ফলে কী কী দুর্যোগের বা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে তার একটি তালিকা
প্রত্যেকে তৈরি করো। উত্তরটি আমরা একটু দেখে ফেলি, চলো। আচ্ছা, সমাধানটি তোমরা এখানে দেখো। উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নভূমি তলিয়ে যাচ্ছে। বাড়িঘর, ফসল, গবাদি পশু ধ্বংস হচ্ছে। মৃদু পানির অভাব দেখা দিচ্ছে, অনাবৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। শীতকালে অত্যাধিক শীত এবং গরমকালে অত্যাধিক গরম অনুভূত হচ্ছে। অসময়ে বন্যা হচ্ছে, ফলে ফসল তলিয়ে যাচ্ছে। তুষারপাত, সুনামি হচ্ছে এবং এর ফলে বিপুল পরিমাণ অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মানুষ মৃত্যুমুখে পতিত হচ্ছে। সুতরাং বলা যায় উল্লেখিত বিষয়গুলো বিশ্ব জলবায়ুর পরিবর্তনেই হচ্ছে। এরপর তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের 87 পৃষ্ঠায় দেখতে পারবে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে, তাই না? তো আমরা এই কাজের উত্তরটি একটু দেখে ফেলি, চলো। আচ্ছা, আমি কিন্তু এই উত্তরটি ইতিমধ্যে তোমাদেরকে এখানে করে দিয়েছি। তোমরা একটু সুন্দর করে উত্তরটি ভিডিওটি পজ করে উত্তরগুলি একটু দেখে ফেলবা, খুব সহজে কিন্তু বুঝতে পারবা। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি ছিল সেগুলি সমাধান করে দিয়েছি। প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।